আজকে যাকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে, নাম, সত্যিকার নাম, ঠিকানা কোনো কিছুই প্রকাশ করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না সেটা গল্পটা শুনলে বুঝবেন। আমরা ধরে নেই আপনার নাম ইতি। ইতি, ইতি শুরু থেকে বলেন। আমি ইতি, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার বিয়ে হয় 2019 সালে। পারিবারিকভাবে বিয়ে হয়। প্রেমের বিয়ে করার মতো সেরকম সুযোগ বা সুবিধা, সাহস কোনোটাই কখনো পাইনি। তো আমার যিনি হাজবেন্ড, উনি বেসরকারি একটা কোম্পানিতে জব করতেন, ইনফ্যাক্ট এখনো করেন। তো উনি বিয়ের পর থেকেই খুবই কম সময় দিত আমাকে। দেখা যাচ্ছে বেসরকারি চাকরি তো 14 ঘন্টা 15 ঘন্টাও ডিউটি করতো, এমনটাও আছে যে ফজরের আজানের সময় উঠে চলে গেছে নামাজ পড়ে, আবার রাত 10টা 11টায় ফিরছে, এমনটাও আছে। অনেক কষ্ট করে আর কি। তো তখন ওই সময়টাতে আমার ভেতর ওই বুঝটা কাজ করতো না যে সে বাহিরে কষ্ট করে, আমাদের জন্যই তো করে, অনেক পরিশ্রম করতো। রাতে এসে সেভাবে মানে কথা বলা বা সেরকম একটা হয় না, বিয়ের শুরুতে মানুষের যেমনটা থাকে আর কি, যে চাওয়া পাওয়াটা থাকে একটা মেয়ের, যে খুব রোমান্টিক একটা মুহূর্ত পাওয়া বা আমাকে সময় দেওয়া, আমাকে ঘুরতে নিয়ে যাওয়া, এসব কোনো কিছুই ছিল না। নর্মালি অ্যাজ ইউজুয়াল সংসার করো। তো এই বিষয়টার উপর আমার যখন বাচ্চা হয়ে যায় বিয়ের 1 বছর পর, তারপর থেকে আমি ফেড আপ হয়ে যাই। যে মনে হয় যে অ্যারেঞ্জ ম্যারেজ তো, ও হয়তো আমাকে পছন্দ করে না, যার কারণে ও আমাকে সময় দেয় না, ইচ্ছাকৃতভাবেই সময় দেয় না, এটা মনে হতো আমার কাছে। তো এটা আমি নিজের ভেতর রাখতাম, আমার খারাপ লাগতো অনেক, কখনো কাউকে শেয়ার করতাম না। তো আমি 2021 সালে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার পর আমার ফেসবুক আইডিতে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়, আমারই জেলার। পরিচয় হবার পর ওই ছেলে তখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং করছে, বিএসসি, বেসরকারি একটা প্রতিষ্ঠানে। তো তখন মোটামুটি 1-1.5 মাস আমাদের নর্মালি কথা হবার পর আমরা ডিসিশন নিই যে আমরা দেখাও করি একদিন। তো আমার হাজবেন্ড কখনো, ও তখন স্টুডেন্ট, আচ্ছা, আমার হাজবেন্ড কখনো সন্দেহ করতো না, কারণ ও মনে করতো আমি যেরকম স্বচ্ছ আমার ওয়াইফও ততটাই স্বচ্ছ, অনেক বিশ্বাস করতো আমাকে। তো আমার ছেলে হওয়ার পর ওই ছেলের সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়। তো একদিন দুই দিন নরমালি কথা বলতে বলতে একটা সম্পর্কে চলে যাই আমরা। তো পরে গিয়ে আমরা হচ্ছে নরমালি 2 দিন রেস্টুরেন্টে দেখা করি, কথা বলি। একটা পর্যায়ে যে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সেক্সুয়ালি অ্যাটাচড হব। তো ঠিক আছে, আমরা মোটামুটি ফার্স্ট দিন ওর এক ফ্রেন্ডের বাসায় আমরা যাই। আচ্ছা, কোথায়? এটা ছিল ওর যে ভার্সিটির পাশে, আমি নাম বলতে পারছি না সঙ্গত কারণে। তো ফ্রেন্ডের বাসায় মোটামুটি 1 ঘন্টা ছিলাম আমরা। তো মানে ওই সময়টাতে ওর সাথে রিলেশনের মিনিমাম 4 থেকে 5 মাস পর আমরা রুম ডেট করি আর কি। তো ওই সময়টাতে এমন একটা অবস্থা ছিল আমার, আমি ওই ছেলেটাকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না, না সংসারের দিকে খেয়াল, না স্বামীর দিকে খেয়াল, না বাচ্চার দিকে খেয়াল, আমি কিছুই ভাবতে পারতাম না। তো একটা পর্যায়ে গিয়ে মোটামুটি 1 বছর এভাবে আমাদের কন্টিনিউ হয় রেগুলার বলতে দেখা যাচ্ছে মাসে 2-3 বার আমরা মিট করি। আচ্ছা, হয়তো বড় ফ্রেন্ডের বাসায়, না হয়তো বা দেখা যাচ্ছে আমার হাজবেন্ড অনেক সময় বাসায় থাকতো না সেই টাইমটাতে। আর আমি বলে রাখি, আমি বাসা ভাড়া থাকতাম, তো সেই ক্ষেত্রে আমার জন্য মানে সুযোগ হয়ে যেত আর কি। তো পরবর্তীতে 1 বছর রিলেশন কন্টিনিউ করার পর আমি ওকে বলি যে আমরা বিয়ে করি। তখন ও হচ্ছে বলে যে মানে পারিবারিক যে ইস্যু ওইটা দেখায়, যে এখন তো এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, পারিবারিক প্রবলেম হবে, বা হচ্ছে তোমার তো আছে, মানে বাচ্চা আছে, হাজবেন্ড আছে, তো সেই ক্ষেত্রে কিভাবে কি করব আমি। আর এর মধ্যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার রিলেশন কেমন? আমি এই সময়টাতে আমি মেনটেন করে চলতাম, মানে এক পর্যায়ে মানে অভিনয় করা। হাজবেন্ডকে কখনো বুঝতে দিতাম না আমার মনের ভেতর কি আছে, কারণ সে তো টোটালি আমাকে সময় দিত না, যার কারণে হচ্ছে ও কখনো এগুলো নিয়ে ফেড আপ ছিল না, বা ওর ভেতর কখনো সন্দেহ সৃষ্টি হয়নি, বা সন্দেহ করবে এমন কোনো কাজ আমি করতাম না, বা ও আমার ফোন কখনো ঘাটাঘাটি করতো। উনি কি কখনো বুঝতে পারছে যে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে কিনা,
নাকি আপনি সেটা বুঝতে দেন নাই ওরে? না, আমি ওটা কখনো ওকে বুঝতে দেয়নি। আচ্ছা, আমি টোটালি মেনটেন করে গেছি ব্যাপারটা। কারণ ও যখন বাসায় থাকতো 2-1 দিন বা হঠাৎ করে ছুটি কাটাতো খুব রেয়ার, মাসে 1 দিন অথবা 2 দিন। তো তখনও হচ্ছে আমি ওই দিন ফোনের কাছে যেতাম না, ফোনটাকে টোটালি রেখে দিতাম, হয়তো বা সুইচ অফ করে রাখতাম, আর তা না হলে ওকে বলে রাখতাম যে আমার হাজব্যান্ড বাসায় থাকবে, ফোন দিও না, যেমনটা হয় আর কি নর্মালি, আগে থেকে সতর্ক করে দাও। তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড একদিন বাসায় আছে, ও ফোন দিত না, আমিও ফোনের কাছে যেতাম না, এরকম। আর কনভারসেশন তো সবকিছু ডিলিট করে দিতাম। মানে উনি অফিস থেকে ফেরার আগে হ্যাঁ, ক্লিয়ার করে রাখতেন। জি। তো একটা পর্যায়ে গিয়ে যখন বিয়ের কথা বলি, তখন ও হচ্ছে আমার যে স্বামী সন্তান তাদের অজুহাতটা দেখাতে শুরু করে। তখন তো আপনি বিবাহিত থেকে আবার বিয়ে করার প্ল্যান করেন, মানে কিভাবে? মানে আমার কাছে তখন মনে হতো যে না, ও আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। এটা ওই যে ও আমাকে সময় দিচ্ছে, আমি যখন যা বলি তখন তাই করতেছে, এটাতে। কিন্তু সে তো তখন বেকার, তার তো সময় অন্যখানে দেওয়ারও নেই। হ্যাঁ, তার তো, আমি তো তখন এটা বুঝতে পারিনি যে তার কাছে তখন হিউজ টাইম, সে তো বেকার, সে তো কিছু করে না, সে তো আমাকে 24 ঘন্টাই সময় দিতে পারবে। আর আমার হাজবেন্ড যে জব করে, সেক্ষেত্রে ও আমাদের জন্য কষ্ট করতেছে, ও সময় দিতে পারে না, এটা একটা লজিক আছে। এই লজিকটা আমি তখন বুঝতাম না। আমার কাছে মনে হতো যে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, এক কথায়। আর ওই ছেলের প্রতি আমি প্রচুর আসক্ত ছিলাম। আমার খাওয়া, ঘুম, মানে হয় না যে মানুষ টিনেজ বয়সে প্রেম করলে যেরকম একটা অবস্থা থাকে, ঠিক সেরকম একটা অবস্থা। কিন্তু এতটুকু বোধগম্য আমার ভেতর তখন হয়নি যে আমি একজন ম্যারিড পারসন আর সে আনম্যারিড পারসন। তার আমার সম্পর্কটা শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে সীমাবদ্ধ রাখছে সে, এটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি তাকে নিয়ে ফিউচার প্ল্যান করছি, কিন্তু সে করে নাই, এবং সে করবেও না, এটা পরবর্তীতে বুঝতে পারছি। কারণ আমার প্রথম বুঝটা আসে আমি জানতাম যে ও শুধুমাত্র আমার সঙ্গে রিলেশন করে, এবং সেটাও প্রমাণ করার চেষ্টা করতো। কিন্তু এর মধ্যে কি আপনি বিয়ের জন্য প্ল্যান করে ফেলেছিলেন? হ্যাঁ, যে আমি ওকে বিয়ে করব, আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিব, আর বাচ্চা হচ্ছে আমার পরিবার মোটামুটি ওয়েল সেটেলড। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি আমার বাচ্চা আমার বাবা মা ক্যারি করতো, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, যেহেতু আমি একটা মেয়ে তাদের। এরকম অনেক প্ল্যান করেই আমি এগোনোর চেষ্টা করি, যে আমি এই অনেক প্ল্যান বলতে যে হচ্ছে আমি যে কোনো একটা ইস্যু নিয়ে যে আমাকে সময় দেয় না বা আমাকে করে না, আমার কথায় বা আমার ভাষ্য মতে তখন ছিল সে আমাকে ভালোবাসে না, এক কথা। এটা নিয়ে বাবা আমার কাছে অভিযোগ করব, তো অভিযোগ করার পর হচ্ছে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করব, নাটক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, পরে আমি ওকে ডিভোর্স দিব, বলবো যে আমি আর যাবো না। আর আমি যেহেতু একা, আমার ভাই বোনও কেউ নাই, তো সেই পর্যায়ে দেখা যায় যে আমি সাপোর্ট পেতাম। আমি যদিও করতাম, আমি সাপোর্ট পেতাম, এটা আমি জানি, কারণ আমার চোখের পানি দেখলে আমার বাবা মা ঠিকই তখন হচ্ছে বাধ্য হইতো, এক কথায় সহজে নিত না, তবে বাধ্য হইতো। তো এই টাইপের প্ল্যান করি আমি, যে এইভাবে ওকে আমি স্মুথলি ছেড়ে আসবো। কিন্তু মানে একদিন আমি হচ্ছে ওর সঙ্গে পার্কে গিয়ে বসছিলাম। তো পার্কে গিয়ে বসার পরে আমি হচ্ছে হঠাৎ করে ওর মূলত ফোনে যে পাসওয়ার্ড, ওটা কিন্তু আমি জানতাম না, ওই ছেলের তো পাসওয়ার্ড জানতাম না। তো হঠাৎ করে হচ্ছে একটা মেসেজ আসে মেসেঞ্জারে, তো হয় না ফোন লক থাকলে অনেক সময় স্ক্রিনের উপর ভেসে উঠে, তো ওরকম কিছু একটা অসঙ্গত কথা ভেসে উঠে, লেখাটা ভেসে ওঠার পর ও তখন হচ্ছে পানি আনতে গেছিলো, পার্কে বসেছিলাম, আমাকে বসে ফোনটা পাশে রেখে পানি আনতে গেছিলো। তখন আমি বাবুসোনা টাইপের একটা অসঙ্গত কথা একটা মেইলি আইডি থেকে ভেসে ওঠার পর ওইটা দেখে আমি খুব শকড ছিলাম। তো ওই দিন ওর সঙ্গে আমার গ্যাঞ্জামও হয়। আমি ওকে বলছিলাম যে আমি হচ্ছে তোমার ফোনের লকটা খুলে আমি দেখতে